এটা কি এটা 1364 অনেক বড় না বাইরে থেকে ভিতরে যাবে না এই পাশ থেকে গেটের এই পাশ থেকে এই পাশে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমরা স্কুটি করে জলপাইগুড়ি থেকে বীরভূমে যাচ্ছি। তো পুরোপুরি একটা আলাদা জায়গা থেকে একটা আলাদা ওয়েদার, আলাদা জায়গাতে আজকে আমরা যাব। তো পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে রাস্তাঘাট কেমন বা জার্নিতে আমাদের কী সুবিধা অসুবিধা সবটাই শেয়ার করব। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আমরা অলরেডি অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা 5টা দিকে বেরোনোর কথা ভেবেছি, সেখানে এখন 6টা বেজে গেছে। আমরা পাক্কা 6টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বাজে 6:51। আর আমরা এখন শিলিগুড়ির আগে যে ঘোষপুকুরের রোড, সেটা দিয়ে ঢুকে গেছি। এই রোড বরাবর কিন্তু ইসলামপুর সব জায়গাতেই যাওয়া যায়, সেই রোড দিয়ে ঢুকে গেছি। তাহলে আমাদের অনেকটা শর্টও হবে, নতুবা আমাদের মেডিকেলের লাইনে গেলে অনেকটা ঘোরা হতো। তো আমরা এই দিক দিয়ে ঢুকে অনেকটা রাস্তায় এসে দাঁড়ালাম। তো আমাদের মোট আজকে জার্নি হবে প্রায় 470 কিলোমিটার। তো আপাতত আমরা প্রায় 30-35 কিলোমিটারের মতন চলে আসছি। আর এই স্কুটি করেই আজকে আমাদের ভরসা, স্কুটি করেই আজকে আমরা যাচ্ছি। তো পাহাড়ে গেলে কি হয়, শিলিগুড়ি ক্রস করলে একটা আলাদা সৌন্দর্য আর ঠান্ডা একটা ভাব শুরু হয়ে যায়। কিন্তু এখানে এখন যতটা টাইম যাবে ততটা গরম, কারণ আমরা একদম পুরুলিয়ার পাশ দিয়েই জার্নিটা করবো, ওর আশেপাশেই থাকবে। তো কলকাতার সাইডে এমনি প্রচুর গরম হয়, এখন রোদও সেভাবে ওঠেনি। এখানে ওয়েদার এখনও ভালো আছে, মানে হালকা রোদ, কিন্তু আমরা যত এগোতে থাকবো হয়তো গরমটা বেশি হবে, প্লাস চারদিকের পরিবেশটাও চেঞ্জ হতে থাকবে। তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, তো এখন আমরা চোপড়া ক্রস করে ইসলামপুরের বেশ কাছাকাছি আছি। আমরা 96 কিলোমিটার কভার করে ফেলেছি। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের একটাই ছিল, সেটা হলো আমাদের গাড়িতে তেল ভরার ছিল। আর মেয়েদের জন্য এই রোডে চলাচলের জন্য ওয়াশরুমের একমাত্র সেফ আর ঠিকঠাক জায়গায় এই পেট্রোল পাম্পগুলোই হয়, কারণ আমরা তো সবসময় রেস্টুরেন্টে যেতে পারবো না। আর যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে সবসময় না খাওয়া দাওয়াটা না করলে সবসময় তারা অ্যালাউও করে না। তো পেট্রোল পাম্পটাই আমাদের জন্য বেস্ট। তো এখন 7:48 বেজে গেছে, আর রোদ বেশ ভালোই আছে এখানে, কিন্তু গরমটা এখনও সেভাবে নেই। তো এখান থেকে তেলটা ভরে নিয়ে আমরা বাড়ির থেকে কিছু খাবার নিয়ে চলে আসছি, সেটাই সামনে কোনো একটা জায়গা পেলে সেখানে আমরা খেয়ে নেব। ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি এখানে একটা ঘোড়া বেঁধে রাখা আছে। এখানে একজন আছে, এখানে আরো একজন। তো আমি সামনে যাচ্ছি না, কারণ ঘোড়া লাঠি মারে, আমারও ভয় লাগছে। আমি জানি না যদি আমার উপর তেড়ে আসে। তো ভীষণ সুন্দর দেখতে। আমরা এখন এই রোডেই আমাদের একটু খাওয়া দাওয়া বাড়ির থেকে যেটা এনেছিলাম ওটা আমরা খেয়ে নিলাম। তো এখন আমরা এখান থেকে বেরোবো। আমরা ইসলামপুর বাইপাস হয়ে ক্রস করে গেছি, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেশ 150 কিলোমিটার কমপ্লিট। এখন আমরা বিহার ওয়ে টু ডালখোলা। ওখান থেকে আমরা ডালখোলা বেশি দূর নেই, ডালখোলা আর 15 কিলোমিটার। ঘুরতে যাচ্ছি গাড়িতে, একটু দাঁড়ালাম। সামনে গিয়ে স্টিং খেয়ে নিতে আর হবে। চায়ের সাথে টা ব্রেক। এই টোল গেটের পাশ থেকে আমরা একটু জল নিয়ে নিলাম আর একটা স্টিংয়ের বোতল। ডালখোলা থেকে রায়গঞ্জের দিকে একটা দারুণ একটা দৃশ্য দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে মানে পদ্মের চাষ হয়, মেবি আমি জানি না, কিন্তু প্রচুর পদ্ম ফুলের গাছ।
এখন ফুল নেই, কিন্তু বড় বড় তোমরা পাতাগুলো দেখতে পাচ্ছ, সেই গোল গোল পাতাগুলো। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। আর আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেরকম মানে আলুর চাষ হয়, এখানে সেই মাত্রায় ভুট্টার চাষ দেখা যাচ্ছে। মানে এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়, এই একটা তফাৎ দেখা যাচ্ছে। কিন্তু আমি ভাবছি যখন এখানে পদ্ম ফুলগুলো ফুটবে কতটা সুন্দর লাগবে দেখতে। এরকম প্রচুর জায়গা আমরা ক্রস করে আসলাম, তো এখন জাস্ট এই জায়গাটা একটু ক্যাপচার করার জন্য দাঁড়িয়েছি। চলো। প্রচণ্ড গরম, তাই আমি নিজেকে একদম পুরো প্যাক করে রাখছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, গরম স্টার্ট হয়ে গেছে। আমরা এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। মিনিমাম আমরা 200 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করলাম। এখন বাজে 10:30। তো এখানে বেশ ভালো একটা বসার জায়গা আছে, আর বাইরে যেহেতু রোদ, তো ওখানে ছায়াও আছে। তো আমরা এখানে কিছুটা টাইম রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব। আর যেটা বললাম, মানে প্রথমত মোবাইল বের করা এখানে পসিবল না। মানে এদিকটা শুধু ভুট্টা ধানের চাষ, মানে রাস্তা দিয়ে পুরো আছে। রাস্তাঘাট এতক্ষণ পর্যন্ত 200 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু 4 লাইন পেয়েছি, হাই রোড, একদম ভালো। রাস্তাতে কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম ছিল না। বিহারের দিকটাতে রাস্তাতে প্রচণ্ড একটু জ্যাম ছিল, শুধু কারণ তারা মানে রাস্তার অর্ধেক প্রায় বাজার বসেছিল, তো সেই ক্ষেত্রে একটু জ্যাম। কিন্তু এদিকে রাস্তাঘাট ভীষণ ভালো। এই হলো রাস্তাঘাট, রাস্তাঘাট ভীষণ সুন্দর। মানে আগে যেখানে রায়গঞ্জের রাস্তা প্রচুর ভাঙ্গা ছিল, ওই হিসেবে তারপর আমার ফার্স্ট টাইম বাই রোড আসা, তো রাস্তাতে কোনো সমস্যা হচ্ছে না। তো চলো তারপরে যাওয়া যাক, একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরোবো। এখন আমরা যেখানে আছি, আমরা মালদা থেকে মাত্র 58 কিলোমিটার দূরে আছি। আর এখানে একটা বিশেষত্ব, এখানে সব জায়গাতে আমের গাছে একটা আম পড়ে আছে। প্রত্যেকটা মানে এখানে আমের বাগান আমরা অনেকগুলো দেখলাম, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতেও আম গাছ আছেই, মানে একটার বেশি আম গাছ। এই সামনে কিছু বাড়ি যেগুলো আম গাছ, এই সাইডে এগুলো সব আম গাছ। সবাই জানো যে মালদার আম খুব বিখ্যাত, এখানকার আম খুব ভালো হয়। তো আমি অনেকবার এখানে গেছি, কিন্তু আমের সিজনে কোনোবার যেতে পারিনি। আর কিছুটা আমের বাগান, তখন সেই আমের বাগানগুলো আমার এবার আম ভর্তি বাগানগুলো দেখার সৌভাগ্য হবে। এই দেখো আম গাছ, এখানে প্রচুর আম গাছ। প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 5-6টা 7টা 8টা করে আম গাছ আছে, একদম কম্পালসারি। মানে পেট্রোল পাম্পের পাশেই দেখো, এটা লিচু, তারপর আবার লিচু, তারপরে আবার আম গাছ, তারপর আবার আম গাছ। তো আমি আমের বাগান, এখন কিন্তু এখানে প্রচণ্ড রোদ, মানে থাকাই যাচ্ছে না। তো নিজের এখানে তেল হচ্ছে, আর আমি একটা গাছের নিচে এখানে জাস্ট বসে আছি। আর তোমার সাথে যেটা শেয়ার করলাম, যেখানে প্রচুর আম গাছ। তো আমি সামনে এখনও মালদাতে এন্টার করিনি, এখান থেকে মালদা আমি বললাম 58 কিলোমিটার। তো যখন আমি এন্টার করবো তোমাদেরকে এবার আমের বাগানগুলো দেখাবো। আর সব থেকে ভালো যে আমরা মালদা পর্যন্ত চলে আসলাম, রাস্তা এত ভালো। হ্যাঁ, একটু রোদ, একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমরা স্কুটিতে ট্রাভেল করছি। আর স্কুটিতে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে বারবার তেল ভরতে হচ্ছে। তো এখানে আবার আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। 200 কিলোমিটারে আমাদেরকে 2বার অয়েল ভরতে হলো। আর এখান থেকে মালদাতে গেলে আমরা আরও অনেক আমের বাগান, লিচুর বাগান পাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেকবার এসেছি, দেখছি, কিন্তু আমের সিজনে আসা হয়নি। তো এবার দেখবো, আমি শুনেছি রাস্তার পাশেও প্রচুর আম বিক্রি হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কারণ আমি আম আর লিচু আমার একদম খুব ফেভারিট, তো আমার ভীষণ এক্সাইটেড লাগছে। আর নিরু এখন তেল ভরে চলে আসছে, এখন আমরা বেরিয়ে যাব। এখন আমরা আছি এই একদম মালদার কাছাকাছি। আমি বললাম যে প্রত্যেকটা বাড়িতে আম, মানে এরকম আম ধরে আছে। এখানে সবার বাড়িতে এত আম, কেউ হয়তো কারো বাড়ির আম হয়তো ছেড়েও না, মানে জাস্ট হাত দিয়ে ধরা যাবে। আমি ফোনে জানি না সাইজটা কেমন হচ্ছে লাগছে আর কি, কিন্তু আমের সাইজ কিন্তু অনেকটাই
বড় বড় এখানে। এই আমগুলো তোমাদের ভেতরে দেখলাম গাছ, তো ভাবলাম দেখাই। দেখো কত বড় আম, এরকম প্রচুর আম এখানে আছে। আর এখানে দেখলাম এই একটা আম পড়েও আছে, কিন্তু তোমাদের সাথে আরও একটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই। সেটা হলো, আমি যখন মালদা ডিস্ট্রিক্ট ক্রস করি তখন হঠাৎই আমরা একটা ঐতিহাসিক প্লেস দেখতে পারি। তারপর আমরা আবার রিটার্ন চলে যাই সেই প্লেসটাকে জানার জন্য যে সেটা কী ছিল, কারণ আমরাও সেটা জানতাম না। তারপর জানতে পারি সেটা আদিনা মসজিদ। সেটা মানে তারা আমাদেরকে বলল সেটা 1364 সালে তৈরি হয়েছে, কিন্তু আমি গুগল করে জানতে পারি সেটা 1375 সালে, মানে অনেকটাই পুরনো। রাজা ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ সেই মসজিদটা তৈরি করেছে। আর সেই মসজিদটা নাকি এতটাই বড় ছিল যে সেখানে 10,000 জন একসাথে মসজিদে নামাজ পড়তে পারতো। তো এই মসজিদটা ভীষণ বড়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এত সুন্দর একটা পুরনো ঐতিহাসিক প্লেস, এর সাথে কত ইতিহাস জড়িয়ে আছে। আমার তো ভীষণ ভালো লাগলো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা বাইরে থেকে যতটা পারছি আমি তোমাদেরকে দেখালাম, তোমরা একটু দেখে নিও। দাদা এটা কি? এটা না না, সেটা তো বুঝতে পারলাম, মানে পুরোনো দিনের এটাও তো বুঝতে পারলাম, মানে কি এটা? এটা হিস্ট্রিক্যাল প্লেস। আচ্ছা আচ্ছা, কি ছিল অ্যাকচুয়ালি? না, আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম তো তাই। এখন এটার নাম দেওয়া হয়েছে আদিনা মসজিদ। আচ্ছা, অনেক বছরের পুরনো না? অনেক 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 বছরের পুরনো। 1364। বাপ, 1364। অনেক বড়। বাইরে থেকে ভিতরে যাবে না, এই পাশ থেকে গেটের এই পাশ থেকে এই পাশে। এখন মালদা ক্রস করে চলে আসছি। এখন কটা বাজে নিরু? এখন প্রায় 1:45 বাজে। তো আমরা মালদা ক্রস করে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। প্রচণ্ড রোদের সাথে সাথে প্রচণ্ড গরম এখানে, মানে আমাদের সাইড থেকে মালদার দিকটা তো অনেক বেশি গরম হচ্ছে, আরও গরমটা আস্তে আস্তে বাড়বে। কারণ আমরা যখন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে আমরা জানি অলরেডি প্রচুর গরম হয়। আর এখানে একটা পেট্রোল পাম্পের বেশ পেছনে বসার জায়গা আছে, এখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি। এখানে যে হাওয়াটা, হালকা হাওয়া হচ্ছে, সেটাও গরম, মানে কোনো ঠান্ডা হাওয়া নেই। মানে একদম মানে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ফেস থেকে বুঝতেই পারছি যে গরমে আমরা ভীষণ ক্লান্ত। তো এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। বেশি একটা এখানে লেট আমরা করবো না, কারণ এখন আমাদের অনেকটা রাস্তা বাকি আছে। কত কিলোমিটার কভার হলো নিরু বল? কত কিলোমিটার কভার হলো বল? 300 কিলোমিটার হলো, 170 কিলোমিটার। কেমন লাগছে এখানে? গাড়ি চালাতে অসুবিধা, গরম। অনেকটা দূরে ট্রাভেল করার জন্য না পেট্রোল পাম্পগুলো ভীষণ ভালো, কারণ আমরা এখান থেকে ঠান্ডা জলও পেয়ে যাই। আবার এখানে লেডিস ওয়াশরুমও থাকে, যেগুলো অল টাইম লক থাকে, শুধুমাত্র লেডিসরাই ইউজ করতে পারবে। তো আর রেস্টের জন্য সুন্দর সুন্দর এই যে সুন্দর একটা জায়গা। দেখি দেখি, দে না হাতে কটা। এই জায়গাটার নাম হলো কালিয়াচর। এখানে প্রচন্ড ভিড়, কিন্তু একটা ভালো লাগলো হলো পুরো লিচুর মার্কেট পাওয়া গেল। লিচুগুলো এত ভালো কোয়ালিটি, প্রায় আমরা 1 কিলোর ওপরে লিচু 100 টাকারও কমে হয়ে গেছে। মানে যেটা আমাদের এখানে বোম্বাই লিচু বলে, ওই লিচুগুলো এখানে এতটা কম দামে পাওয়া যাচ্ছে। আর ভীষণ একদম ফ্রেশ, ভীষণ ভালো কোয়ালিটি। মানে এতটা জ্যামের মধ্যেও আমার এই একটা জিনিসের জন্য আমি এই জায়গার প্রতি প্রেমে পড়ে গেলাম, লিচু। আর একটা নতুন
আমরা এখন পেট্রোল পাম্পে একটু জল ভরে নিচ্ছি, আমরা বলতে নিরু একটু জল ভরে নিচ্ছে, কারণ প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা জল হলে ভালো হয়। এখন বাজে হলো 2:45 আর আমরা এখন আছি রঘুনাথগঞ্জে। এখানে একটা পেট্রোল পাম্পে এখানে জল ভরে নিচ্ছি, আর প্রচণ্ড গরম, তো আমি এইভাবেই আছি, কারণ হলো প্রচণ্ড রোদ, একটু ঠান্ডা জল ছাড়া রেহাই নেই। আর আমরা সকাল 6টাতে বেরিয়েছি, গরম জন্য খুব একটা গাড়িটাকে টানা যায়নি, তাও আমরা 360 কিলোমিটার কভার করে ফেলছি। আর আমাদের 100 কিলোমিটার হবে, 100 কি 110 কিলোমিটার হলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখানে বেশ হ্যান্ড ওয়াশও রাখা আছে, একদম ক্লিন, মানে পেট্রোল পাম্পেরই এটা বাথরুম। নাইডা পেট্রোল পাম্প মেবি ফারাক্কার পরে, এটা লেডিস। আর এটা ইউজ করে সবসময় এইভাবে এখানে লক করে ওদেরকে চাবিটা দিয়ে দিতে হয়, তো এই কারণে লেডিস বাথরুমটা অনেকটা ক্লিন থাকে। আর যেখানে এরকম লেডিস বাথরুমে লক থাকবে না, সেগুলোতে না যাওয়াই ভালো, কিন্তু যেগুলোতে লক থাকবে সেগুলোতে গেলে কোনো সমস্যা নেই, মোটামুটি অনেকটাই ক্লিন থাকে। আর এখানে কিন্তু শুধু কিলোমিটারের সংখ্যাই বেড়ে যাচ্ছে না, এখানে কিলোমিটারের সাথে সাথে প্রত্যেকটা গ্রাম শহরের বৈচিত্র্য কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। আমাদের এখানে মানে জলপাইগুড়িতে সেরকম একটা তাল গাছ দেখা যায় না, এখানে তাল গাছ, খেজুর গাছের পরিমাণটাও যেমন বেড়ে যাচ্ছে, সেরকম মাটির দেওয়ালের বাড়ি, টালির বাড়ি, আরও সুন্দর সুন্দর বাড়ি, তার থেকেও আলাদা কাঠামোর বাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের জলপাইগুড়ি সাইডের পরিবেশের মধ্যে। আর এইখানকার যে বাড়িঘরের যে পরিবেশটা বা বাড়ির যে স্টাইল, যেটাই তোমরা বলো না কেন, একদমই কিন্তু আলাদা। তো আমারও ভীষণ ভালো লাগলো যে একটা নতুন রকমের কিছু দেখার। আর এখানে খড় দিয়ে চাল করা আছে, মানে মাঠের মাঝে, হয়তো সেখানে গরু রাখা হয় বা বিভিন্ন কাজের জন্য সেগুলো ইউজ হয়। তো এখানকার পরিবেশটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো এই জিনিসগুলো কিন্তু দেখার, আর এই জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ছোটোবেলায় গ্রামের পরিবেশ আঁকানোর সময় যে বাড়ির স্টাইলগুলো আমাদের শেখানো হতো, ঠিক তেমনই বাড়ি কিন্তু আজ আমি এখানে দেখতে পেয়েছি। আর আমি ছোটোবেলা থেকেও আমি আমার সাইডে কোনোদিনও মাটির দেওয়ালের বাড়ি দেখিনি, মেঝেটা মাটির ছিল, কিন্তু দেওয়ালটা হয়তো মুলি বাঁশের বা পাটখড়ির হতো, কিন্তু এখানে পুরো মাটির দেওয়ালের বাড়ি দেখতে পেয়েছি। এই তোমরা দেখো বাড়িটা কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু আলাদাই একটা ব্যাপার, মানে আমাদের কাছে, যারা আমরা মাটির বাড়ি আগে কোনোদিনও দেখিনি, মানে দেওয়াল, মানে মেঝে সবটাই মাটির। তো আমার ভীষণ ভালো লাগলো দেখে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু। বাজে হলো 3:30, আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 14-এ, আর এটা হলো মোরগ্রাম, এই লোকেশনটা মোরগ্রাম। এখান থেকে আমরা ঢুকে গেলাম, এই জায়গাটায় লেখা ছিল মোরগ্রাম, ভিজিবল হবে না। মোহাম্মদ বাজার, সিউড়ি, রামপুরহাট, সব এই রাস্তাগুলি। তারাপীঠের বাস যাচ্ছে বহরমপুর তারাপীঠ। এখানে আমরা একটু আখের রস খেতে চলে আসলাম, প্রচণ্ড গরম, একটু আখের রস খাবো। রামপুরহাটে ঢুকে গেছি, আর জাস্ট 45 or 6 কিলোমিটার হলেই আমরা সিউড়িতে পৌঁছে যাব। তো এখন আমরা একটু লাঞ্চ করে নেবো, কারণ আমরা অনেকক্ষণ আগে খেয়েছি, এখন নিরুর আমার দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখানে একটা আছে জয়মা তারা, এখানে আমরা খেয়ে নিই, আমি জানি না খাওয়ার কেমন, খেয়ে নিয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ দিব। তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট সিউড়ি চলে যাব।
আমরা এখন সিউড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার আগে একটা রুম নিয়ে নিয়েছি, কারণ সিউড়ি গেলে আরও অনেকটা লেট হয়ে যেত। সেই কারণে আমরা একটু আগে রুম নিয়েছিলাম। রুম আমাদের খোঁজার ব্যাপার ছিল, আমরা আগে থেকে কোনো রকম কিছু বুকিং করিনি। আর আমরা ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম, তো এখানে আমরা রুম নিয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন 7টা অলরেডি বেজে গেছে। আমরা সকাল 6টাতে আমাদের জার্নি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম, মানে তার আগের থেকে আমরা সব কিছু রেডি করছিলাম। তো এখন আমরা ভীষণ টায়ার্ড। এখন আমরা একটু ডিনার করব, ডিনার করে আমরা রেস্ট করব। তার জন্য ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি বাদ বাকি আমাদের ডিনারের সব কিছু ইনফরমেশন তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলবো না, যদি সকালের দিকে পোস্ট হয় তো গুড নাইট কেমন করে হবে, কিন্তু আমার জন্য এখন গুড নাইটই, কারণ আমি জাস্ট ডিনার করবো আর ঘুমিয়ে পড়বো। ভীষণ টায়ার্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।